শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রিয় দর্শক, প্রতিটি দিন আমাদের কাছে নতুনভাবে ধরা দেয়, প্রতিটি দিন আমাদের কাছে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। আমরা কিভাবে নিজেদেরকে নতুনভাবে চিনতে পারি, আবিষ্কার করতে পারি। এই কথাগুলো একজন সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আরও বেশি প্রযোজ্য বোধ হয় একজন শিল্পীর জীবনে। কারণ একজন শিল্পী তার বিভিন্ন কাজে, তার সৃজনশীল বিভিন্ন কর্মকাণ্ডে তাদের নিজেদেরকে ভাঙেন, নিজেদেরকে গড়েন, নতুনভাবে আবিষ্কার করেন তার প্রতিটি চরিত্রে, প্রতিটি কাজের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, একজন শিল্পীর বিশেষ দিন তাই হয়ে ওঠে আমাদের সকল সাধারণ মানুষের জন্য আনন্দের, গর্বের। প্রিয় দর্শক, আজকের দিনটিও তেমন বিশেষ। এই দিনের বিশেষত্ব কি কি আছে সেটি নিয়েই আজকে পুরো আয়োজন জুড়ে কথা বলবো। এবং আজকের বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন বিশেষ একজন মানুষ। তার বিশেষ দিন গতকাল ছিল, তবে শুরুতে কিন্তু বলেছি যে প্রতিটি দিনই শিল্পীর জন্য বিশেষ। আজ আমাদের সাথে আছেন আমাদের চিত্রনায়ক, একজন অভিনয় শিল্পী, একজন প্রযোজক, সর্বোপরি যাকে বলতে পারি একজন শিল্পী সত্তা। সাথে আছেন অমিত হাসান। শুভ দুপুর। শুভ দুপুর, শুভেচ্ছা এবং বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। গতকালকে আপনার জন্মদিন ছিল আমি জানি, তবে আজকে পেয়েছি। আর জন্মদিন উদযাপন কখনোই মানে হবে না, না হওয়ার থেকে হওয়া, দেরিতে হওয়া ভালো, তাই না? রাইট। আজ কেমন কেটেছে জন্মদিন যদি শুরুতে একটু শুনি। আসলে জন্মদিনটা ওইভাবে আমি কখনোই উদযাপন করার চেষ্টা করি না, আর এবার তো আরও না। কারণ বিশেষ করে বন্যা দুর্গত মানুষের কথা চিন্তা করে আমি চাই নাই যে আমি কোনো হইচইয়ের মধ্যে থাকি, বেশি আনন্দ ইয়ের মধ্যে থাকি। কারণ প্রত্যেকেরই, আমাদের বাংলাদেশের যে সিচুয়েশনটা বন্যার, সেটা আসলে দুঃখজনক, প্রত্যেকের মনে একটু খারাপ লাগা কথা। তারপরেও ঘরোয়াভাবে যেটা হয় আর কি, 12টা বাজে, রাত 12টার সময় আমার ওয়াইফ, আমার মেয়ে, 2 মেয়ে, আমার পরিবারের আরও যারা ভাই বোন আছে, মা আছে, টেলিফোনে উইশ করেছে এবং আমার বাসায় আমার মেয়ে, আমার ওয়াইফ জন্মদিনের উইশ করেছে, কেক কেটেছে। আমার ওয়াইফ এই যে গেঞ্জিটা পরে আছে, এরকম কয়েকটা গেঞ্জি আমাকে কিনে দিয়েছে, শার্ট কিনে দিয়েছে তার পছন্দের। এইভাবে জন্মদিনটা শুরু হয়েছে আর কি। এছাড়া একজন শিল্পীর কাছে নিজের জন্মদিন যতটা বেশি গুরুত্বপূর্ণ, তার ভক্ত সাধারণ আছেন, তার সহকর্মী আছেন, তাদের কাছে এই দিনটা আরও বেশি বিশেষভাবে ধরা দেয়। আপনার অনেক ভক্ত সকল আছে, সহকর্মী আছে, তাদের কাছ থেকে কিভাবে উইশেসগুলো পান? অনেকেই উইশ করেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে। আর বিশেষ করে আমার একাধিক ছবির একজন নায়িকা আছে, অনেক সুপারহিট ছবি আছে তার সঙ্গে, প্রায় 40টার মতো ছবি তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে করেছি। শাবনূর, ও হঠাৎ করেই কালকে দুপুরের পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে অমিত ভাই, আপনি ভাবি লাবণী, ওরা আপনারা কি বাসায় আছেন? আমি কেন, বাসায় তো আছি। কয় না, বাসায় আছেন নাকি? আমি হ্যাঁ, বাসায় আছি। কিছুক্ষণ আবার সন্ধ্যার দিকে ফোন দিয়ে বলল যে লাবণী, আপনি বাসায় আছেন তো? হ্যাঁ, কেন ভাই? ও কেন বারবার বলতেছে বাসায় আছে কিনা। তা আমি বুঝতে পারিনি। হঠাৎ করে দেখলাম যে 7:30 8টার দিকে শাবদুরের একজন প্রিয় মেকআপ ম্যান সেলিম একটা কেক নিয়ে ঢুকছে। অমিত ভাই, অস্ট্রেলিয়ার থেকে শাবদুর ম্যাডাম পাঠিয়েছে আপনার জন্য। এর মধ্যে সঙ্গে সঙ্গেই হয়তো ও ফোন করেছে, ও ফোন করার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফ দেখলো এবং শাবদুর হোয়াটসঅ্যাপে আসলো, কাটেন কেক কাটেন, আমরা সবাই মিলে একটা কেক কাটি। তো এটা ভালো লাগছে যে আসলে একজন শিল্পীর প্রতি আরেকটা শিল্পীর যে শ্রদ্ধা, ভালোবাসা বা এরকমই হওয়া উচিত। এবং আমিও চেষ্টা করি এরকম কিছু করার। তো আমারই একজন হিরোইন সেই অনারটা আমাকে দিয়েছে, সেই কথাটা মনে রেখেছে, জন্মদিনের কথা, ভালো লেগেছে। এবং আপনারা যে সময় থেকে কাজ করছেন, ওই সময়ে আমাদের যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল বা বিনোদন জগতে একে অপরের সাথে ব্যক্তিগত শ্রদ্ধাবোধের জায়গাটা, শিক্ষার জায়গাটা ভীষণ শক্ত ছিল বলবো। তবে একটা বড়
কি বল পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের বিনোদন জগৎ এসেছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে এখনো কিন্তু আপনি কাজ করছেন, একজন অভিনেতা হিসেবে কাজ করছেন, একজন প্রযোজক হিসেবে কাজ করছেন, সর্বোপরি একজন শিল্পী হিসেবে কাজ করছেন। এখনকার সেই পরিবেশটা আগের মতো কি রয়েছে মনে হয়? আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়। আর বাংলায় একটা কথা আছে যেটা সবাই বলে, যায় দিন ভালো আসে দিন খারাপ। তবে এই ভালো খারাপের মাঝখানেই মানুষকে জীবন জীবিকা করতে হয়। তো আমাদের সময়টা আসলে আমরা যখন চলচ্চিত্রে ঢুকি তখন আসলে একটা রমরমা ভাব ছিল একটা, এবং যদি কোনো ডিরেক্টর প্রডিউসার কোনো ছবি বানাইতো তখন কিন্তু বোঝা যেত যে এই ছবিটা হিট হবে। শিবলি সাদিক, মোতালেব হোসেন, মনোর, খোকন একটা ছবি বানাচ্ছে, এই ছবি নিয়ে নির্ঘাত হিট হবে। কারণ আমার জ্যোতি, স্ত্রী হত্যা, ভালোবাসার ঘর বা এই যে জিদ্দি, এই ছবিগুলো যখন শুটিং শুরু হয় তখনই কিন্তু আপনার এফডিসিতে আলোচনা হতো এই ছবিটা সুপারহিট হবে। কিন্তু এখন যে পরিবেশটা হয়েছে, বা এখন আসলে আগে আমরা যখন এফডিসিতে আসলাম তখন 14 থেকে 1500 হল ছিল। এখন কিন্তু সেটা কমতে 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 200-250 হল। শুধুমাত্র ঈদ বা হইলে আরো 20-25টা বাড়ে। কারণ এখন বাজেট বেড়ে গেছে কিন্তু হল কমে গেছে। তো একজন প্রডিউসার যখন নাকি একটা ভালো ছবি বানাবে বা বিগ বাজেটের একটা ছবি চিন্তা ভাবনা করবে, সেটা রিটার্ন আসার খুবই রিস্ক হয়ে যায়। আচ্ছা, যে কারণে অনেক প্রডিউসার পিছিয়ে গেছে। এফডিসিতে যারা নাকি প্রকৃত, যারা নাকি সুপারহিট প্রডিউসার ছিল, যারা লগ্নি করতো, তারা কিন্তু ম্যাক্সিমামই নেই। বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা ছবি করা বন্ধ করে দিয়েছে। এখন নতুন অনেকে এসছে। মাঝখানে জাজ মাল্টিমিডিয়া যখন ডিজিটাল শুরু হইলো, একে ধারে ছবি বানানো শুরু করেছিল, তারাও কিন্তু একটু পিছিয়ে গেছে। এবং আমি মনে করি যে জাজ মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রির জন্য অনেক শুভ একটা কিছু নিয়ে এসেছিল, এবং তারা অনেক ভালো ভালো ছবি বানানো শুরু করেছিল। তো এক কথায় যে সময়ের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হবে, ভালো মন্দ মিলিয়েই জীবন চলছে আর কি। আপনি বলছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কথা, সেখানে আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আমি 15-16-তে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সেই জায়গা থেকে একজন শিল্পী হিসেবে যেমন আপনার দায়বদ্ধতা ছিল, সেখানে যেহেতু একটি সাংগঠনিক জায়গায় আপনি ছিলেন, সেই দায়ের জায়গাটা অন্যরকম ছিল। এখন হয়তো সেখানে আপনি, তবে তার সাথে সম্পর্ক তো আপনার নিবিড়ভাবে নিশ্চয়ই আছে। এখন এই সময় দাঁড়িয়ে চলচ্চিত্রের যে কথা আপনি বললেন, সেক্ষেত্রে এই শিল্পী সমিতির দায়িত্ব এই সময় কি হতে পারে বলে মনে হয়? আসলে শিল্পী সমিতি হচ্ছে একটা অরাজনৈতিক এবং অলাভজনক একটা প্রতিষ্ঠান। এখানে যখন যারা কোনো দায়িত্ব নেয়, নিঃস্বার্থভাবে শিল্পীদের জন্য কাজ করার জন্য সেই দায়িত্বগুলো নেওয়া হয়। এবং আমি যখন সেক্রেটারি ছিলাম, আমার প্রেসিডেন্ট ছিল সাকিব খান, আমরা চেষ্টা করেছি শিল্পী সমিতির যারা অসচ্ছল শিল্পী আছে, যারা আর্থিকভাবে কম অবস্থানে আছে, তাদেরকে সহযোগিতা করার। এবং আমাদের সময়ই শিল্পী সমিতির যে সামনে এখন যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, ওই 15-16-তে আমাদের সময়কার এই সময়ে আমরা এই পরিবর্তনটা করি সুন্দর একটা। কারণ আমার একটা চিন্তা ভাবনা ছিল যে শিল্পী যখন এফডিসিতে আসবে, শিল্পী সমিতিতে প্রবেশ করবে, যাতে করে সুন্দর সময়টা কাটাতে পারে আমার শিল্পীরা। এবং ওই সময়টাও, বা আমি যখন চলচ্চিত্রে আসি, আহমেদ শরীফ সাহেব প্রেসিডেন্ট ছিলেন, কলি ভাই একসময় প্রেসিডেন্ট ছিলেন, এবং শুরুর থেকে আমি একটা নতুন অবস্থায় আমি নির্বাচিত হই, এজিএসে থাকি। তখন থেকে আমি দেখতাম যে হ্যাঁ, যে সুন্দর একটা পরিবেশে ইলেকশন হতো, কোনো দলাদলি নাই, কিছু নাই। আজকে আমি যদি হারতাম, আমি পরে সকালেই যে উইন করেছে তাকে ফুল দিয়ে বরণ করতাম। আস্তে আস্তে এই প্র্যাকটিসগুলো চেঞ্জ হয়ে এটা যেন কেমন একটা টাকার খেলার দিকে চলে গেল। এবং আমাদের শিল্পী সমিতির নির্বাচনে দেখা গেল যে কিছু কিছু সেক্টরে যে মানে টাকার জন্য তারা বসে থাকতো, যে আমার ঘরে যদি কিছু টাকা আসে আমি তাকে ভোট দিব।
এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। কারণ আমি নাম মেনশন বা কোনো কিছু মেনশন করছি না, এই টাকার খেলাটা শিল্পী সমিতির নির্বাচনকে পরিবর্তন করতে হবে। কারণ এটা সম্পূর্ণ অলাভজনক একটা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? অতএব আমরা এখানে যারা নির্বাচিত হয় তারা নিঃস্বার্থভাবে শিল্পীদের প্রয়োজনে কাজ করার জন্যই আসবে, ঠিক না? একদমই তাই। তো এখন যারা আছে তারা চেষ্টা করছে শিল্পী সমিতির জন্য কিছু করার, প্রত্যেকেই চেষ্টা করে, যারা নির্বাচিত হয় মন থেকেই করে। কারণ শিল্পীরা চায় যে একজন শিল্পীর কাছে বা শিল্পীর প্রয়োজনে যেন আমরা কোনো কাজ করতে পারি। একদম। যেমন এখন চারিদিকে বন্যা হচ্ছে, শিল্পী সমিতির আয়োজনে যারা বন্যা দুর্গত এলাকার জন্য কিছু করার চেষ্টা করা হচ্ছে, আমিও তাদের সঙ্গে যুক্ত হয়েছি। এবং আমি চাই যে শুধু শিল্পী সমিতি না, প্রতিটা প্রতিষ্ঠানই, পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি আছে, বাংলাদেশ ফিল্ম ক্লাব আছে, তারা কিন্তু প্রত্যেকেই এই বন্যা দুর্গত মানুষের জন্য এগিয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র প্রতিষ্ঠানভাবে না, ব্যক্তিগতভাবেও আমরা চেষ্টা করছি যে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ভীষণ সাধুবাদ জানাই আপনাদের এই প্রচেষ্টাকে। এই যে বর্তমান যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আসলে সবকিছু একটু থমকে ছিল। আপনি বলছিলেন যে এখন কাজও আগের গতিতে এখনো ফিরে আসেনি, তবে ফিরে আসবে সেই আশাটুকু তো আমরা করতে পারি। অবশ্যই। ভবিষ্যতে কি কি কাজ করার পরিকল্পনা রাখছেন? আসলে ভবিষ্যৎ তো পরিকল্পনা অনেক কিছু করা যায়, ঠিক না? কাজটা করবে প্রডিউসার, ডিরেক্টর। তো এখন কিছু ছবি আমার শেষের দিকে, যে জাজ মাল্টিমিডিয়ার একটি ছবি আছে, মাসুদ রানা, খুবই সুন্দর একটা ছবি, নতুন একজন হিরো নেওয়া হয়েছে, হিরোইন আছে হলো আমাদের পূজা চেরি, আর আমার একটা ভাইটাল একটা চরিত্র আছে যেটা ভালো লাগবে। এছাড়া ইকবালের বিট্রে একটা ছবি আছে, এটা কাজ চলছে, অপূর্ব রানার একটি ছবি কাজ করছি। পাশাপাশি বললাম না যে আগের মতো যে ছবি করার যে একটা সে জিনিসটা কমে আসছে ইন্ডাস্ট্রিতে। ভালো ছবি হচ্ছে না যে তা না, হয়তো একটা দুটা হচ্ছে, কিন্তু এই একটা দুটা দিয়ে বাঙালি সংস্কৃতির উপরে আমরা যে কোনো ধর্মের মানুষ বাংলাদেশ তার জায়গার কথা বলছিলেন, এবং আজকে শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে আজকের দিনের অনেকগুলো বিশেষত্ব আছে। যদি সহকর্মীদের কথায় ফিরতে চাই, আজকে আমাদের বিনোদন জগতের, আমাদের টেলিভিশন জগতের ভীষণ দুজন গুরুত্বপূর্ণ মানুষ, শুরুতেই যার কথা বলবো আমাদের শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, তার আজ জন্মদিন। রাইট। আমি তো দর্শকদের বলি, দর্শক, আমাদের এটিএম শামসুজ্জামান তার জন্মদিনে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। যিনি আমাদের সাদা কালো পর্দা, টেলিভিশনের রঙিন পর্দা সবগুলোকেই অর্থবহ করে তুলেছিলেন। টেলিভিশন নাটক বলি কিংবা সিনেমা, ইতিবাচক চরিত্র বলি কিংবা নেতিবাচক চরিত্র, সবগুলোতেই তিনি তার সুনিপুণ অভিনয় শৈলী দিয়ে পর্দার সামনে আমাদের চোখকে আটকে রেখেছিলেন বহু বছর, এবং এখনও যখন আমরা টেলিভিশনে তাকে দেখি আমাদের চোখ কিন্তু আটকেই থাকে। তার প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা আমাদের প্রিয় শিল্পীর কাছে যাচ্ছি, যে তার সাথে আপনার অনেকগুলো কাজ ছিল, করেছেন। আমি প্রথমে চাচ্ছিলাম যে আমরা স্যারকে নিয়ে কথা বলে তারপর যাই, তবুও বলে দিই যে আরেকজন আমাদের চিত্রনায়িকা, জনপ্রিয় চিত্রনায়িকা পপি, তার আছে জন্মদিন। তাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে। তাকে আমরা আসলে পর্দায় আগের মতো দেখতে পাই না, তবে আশায় থাকবো তার কাছে নতুন কিছু পাওয়ার, এবং আগে যে কাজগুলো আমরা দেখেছি তা কিন্তু এখন ভীষণ দর্শক নন্দিত। তারকা কথনীয় তাকে আমরা আসলে পাওয়ার ইচ্ছা পোষণ করি, পাবো সেই প্রত্যাশাও করি। দুজনকে নিয়ে শুনতে চাই। প্রথমে আমি বলবো শ্রদ্ধেয় এটিএম ভাই না ফেরার দেশে চলে গেছে অসময়ে। মানে অত্যাধিক একটা ভালো মানুষ ছিল, এবং বিশেষ করে আমার এটিএম ভাইকে যেরকম পর্দায় সে একটা কঠিন একটা মন্দ লোক ছিল, পর্দার বাইরে কিন্তু কঠিন একটা ভালো মানুষ ছিল। এবং যখন কোনো আউটডোরে শুটিংয়ে যেতাম, মনে করেন কক্সেস বাজার বা কোথাও, প্রতিটা নামাজের আগে যদি ফ্রি থাকতাম, অমিত মাগরিবের নামাজের টাইম হয়েছে, চলো নামাজ পড়ো, এই জুমার নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ো, বা এই যে হাদিসের কথা বা আল্লাহর যে কিছু গুণগান কথাগুলো,
এই কথাগুলো শোনার জন্য তার রুমে যেয়ে তাকে ডিস্টার্ব করতাম। আজকে তার জন্মদিন। এটিএম ভাই, শুভ জন্মদিন। আপনাকে আমরা ভুলিনি। আপনাকে আমরা সবসময় মনে করেছি একজন এটিএম শামসুজ্জামান চলচ্চিত্রে আর দ্বিতীয়বার জন্ম হবে না। আপনি যেখানেই থাকেন আমরা দোয়া করি আপনি ভেস্ত নসিব হন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আর পাশাপাশি আমরা একটু সেই কথায় আমরা যাব, তবে তার আগে একটু বলি আমাদের এটিএম শামসুজ্জামান শ্রদ্ধেয় যতদিন তিনি সুস্থ ছিলেন আমরা তারকা কথনের সেটে চ্যানেল আই পরিবারের সাথে তাকে আমরা পেয়েছি সবসময়, এবং তার শেষ জন্মদিনে চ্যানেল আই পরিবার তারকা কথনের যে প্রোডাকশন টিম সেখানে গিয়েছিলেন এটিএম শামসুজ্জামানের বাড়িতে। সেখানে কিছু শুটিং হয়েছে, তার কিছু অংশ আমরা একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে চাই। ওকে, চলুন প্রিয় দর্শক। আমি এটা নেওয়ার আগে একটা ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে চ্যানেল আই এটার যে কর্তৃপক্ষ সাগর সিরাজ, শাহেক সিরাজ এবং চ্যানেল আইয়ের সমস্ত কর্মচারী সবাইকে ধন্যবাদ দিতে চাই যে এই একটি মাত্র চ্যানেল যে বাংলাদেশের কোন শিল্পীর কবে জন্মদিন তারা স্মরণ করে। এই জন্য চ্যানেল আইয়ের প্রতি আমি চিরকাল দুর্বল। আমি চ্যানেল আইকে ভালোবাসি, চ্যানেল আই আমাদের ভালোবাসি একদমই। এবং সেই ভালোবাসা থেকেই আপনার জন্য জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। শরীর ভালো আছে? শরীর ভালো আছে? মানুষ যতদিন জীবিত থাকে ততদিন তার শরীরে ভালো থাকে, যদি তার মনটা ভালো থাকে। আমি অসুস্থ না, না, সাময়িক অসুবিধা, একসময় ভালো হবো, আবার আগের মতো দাঁড়িয়ে যাব। তবে আমি হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কি দারুণ মনোবল নিয়ে তিনি তখনও স্ক্রিনে কথা বলেছেন, যা তখন আমাদের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। এবং যখন দেখছিলাম তখন নিজের মধ্যে কেমন একটা দ্যুতি অনুভব করছিলাম তার কথার। হ্যাঁ, সেই তাকে আমরা মনে রাখবো সবসময়। অবশ্যই অবশ্যই। আমাদের আরেকজন জনপ্রিয় চিত্রনায়িকা পপির কথা বলছিলেন। হ্যাঁ, সেখানে পপি, ওর সাথে আমার একাধিক ছবি, আমার সুপারহিট অনেক ছবি আছে। ভালোবাসার ঘর, মোতালেব হোসেনের, এছাড়া আরও অনেক ছবি করেছি। তো পপিকেও এই চ্যানেলের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন পপি, ভালো থাকো, যেখানেই থাকো ভালো থাকো। আচ্ছা, ঠিক এই দিনে কিন্তু আমাদের চ্যানেল আই তারকা কথনের সেটে পপি তিনি এসেছিলেন, এবং এটিএম শামসুজ্জামানের জন্মদিনের শুটিংয়ে যখন ছিলাম সেখানেও তিনি গিয়েছিলেন। তার কিছু অংশ আমরা একটু দেখবো দর্শকদের সাথে নিয়ে। চলুন প্রিয় দর্শক। আমিও ওনার বিশ্লেষণ শেষ করতে পারবো না, অনেক কিছু সে, এবং অনেকগুলো বছর তো আসলে একসঙ্গে কাজ করা হয়েছে। তার সঙ্গে অনেক আনন্দের স্মৃতিও রয়েছে। আমরা একটু অনেক অনেক উনি আজকে এই মুহূর্তে বলতেন। উনি দেখা হলেই আমাকে ছোট ছোট কয়েকটা টিপস দেন, পাশাপাশি বলেন যে পপি তুমি যেভাবে কাজ করছো এটা খুব রেয়ার। মানে ধরো কাজের অফার পেলেই তো সবাই কাজ করে, বাট সব কাজ না করাটাও কিন্তু একটা অনেক বড় কলিজা লাগে। তো এটা তুমি মেনটেন করো। সো উনি সবসময় আমাকে মানে এই বিষয়টা না মাথায় নক করে, যার কারণে না আমি অনেক সাহস পাই। অনেকে বলে যে আপনি কাজ করেন না, সব কাজ করেন না, বা রেগুলার মুভিতে দেখছি না, বাট একটা মাত্র ব্যক্তি যে সবসময় বলে যে না, বেসে কাজ করাটা হচ্ছে একজন ভালো শিল্পী। কাজ তো সবাই করবে, সব কাজই করবে, বাট তার মধ্যেও বেছে বেছে কাজ করতে হবে, এবং বেছে কাজ করাটাই হচ্ছে শিল্পীর মেইন টার্গেট হওয়া উচিত। একদম। আমাদের এটিএম শামসুজ্জামান একটা কথা প্রচলিত রয়েছে তার ব্যাপারে, সে মাটির মানুষ, হি ইজ ভেরি ডাউন টু আর্থ। হ্যাঁ, এই যে 3-4 দিন আগে তার বাসায় গিয়েছিলাম তার সাথে দেখা করতে। জি, এত সুন্দর করে কিছু টিপস দিয়েছে, এবং অনেক কিছু শেখা যায় তার কাছে গেলে। মানে খালি হাতে তার কাছ থেকে কেউ ফেরে না। এটা দেখছিলাম চ্যানেল আই আর্কাইভ থেকে গুণী শিল্পী পপির একটি ইন্টারভিউ দেখলাম, এবং তিনি আরেকজন গুণী শিল্পী শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামানকে নিয়ে বলছিলেন, সে কথাগুলো আমরা শুনছিলাম।
আবারও সরাসরি ফিরছি। যেমনটি আমরা শুনছিলাম আপনার কাছ থেকেও এবং টেলিভিশনে আমরা চিত্রনায়িকা পপির কথাও শুনছিলাম, দুজনই যেমনটি বলছিলেন যে তার হাত থেকে কেউ কখনো খালি হাতে ফেরত আসেনি। অনেকগুলো অনুপ্রেরণা আমাদের শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান সবসময় দিয়েছেন, আমাদেরকে ভরসা দিয়েছেন, আপনারা বলছিলেন যেমনটি। সেই এটিএম ভাই তো আসলে বললাম না, তুলনা হয় না। আর পপি কিন্তু অনেক পরিশ্রমী শিল্পী, মানে অভিনয়ের ক্ষেত্রেও খুব মেধা খাটানোর চেষ্টা করতো। আর মনে করেন যে কোনো গানের শুটিং হচ্ছে তো রিহার্সেল 1 বার 2 বার 10 বারও সে দিত, হ্যাঁ চল না চল এই রিহার্সেল দিয়ে ঠিক করি। মানে ও সবসময় চেষ্টা করতো যে পারফেক্ট নাচটা যেন পারফেক্ট হয়, অভিনয় যেন পারফেক্ট হয়, এই চেষ্টাটা ওর মধ্যে ছিল। তবে আমার কাছে একটা খুব অবাক লাগে, দুঃখ লাগে যে একজন গুণী শিল্পী পপি হঠাৎ করে মানে আজকে চলচ্চিত্র থেকে বা চলচ্চিত্র মানুষের কাছ থেকে হয়তো তার নিজের প্রয়োজনে সে দূরে আছে, হয়তো ভালো থাকার জন্যই সে দূরে আছে। তবে মিস করে অনেকেই। ফিল্মের মানুষ বা প্রডিউসার ডিরেক্টর একজন শিল্পীকে তৈরি করতে অনেক মেধা এবং পরিশ্রম দিয়ে, টাকা দিয়ে, প্রডিউসার টাকা লগ্নি করে একজন শিল্পী তৈরি করে। তো সেই শিল্পীর অনেক দায়বদ্ধতা থাকে, চলচ্চিত্রে কিছু দেওয়ার থাকে, ঠিক আছে, দর্শকদের কিছু ভালো জিনিস দেওয়া থাকে। তো দর্শকদের অনেক বঞ্চিত করে পপি দূরে আছে। হয়তো আরো ভালো ভালো জিনিস সে উপহার দিতে পারতো দর্শকদের, ভালো ভালো ছবি উপহার দিতে পারতো। যাই হোক, যেখানে থাকুক ভালো থাকুক। তবু আপনারা যারা আছেন আপনার কাছ থেকে, বিশেষত যারা আরো ভালো কাজ করছেন আমাদের বিনোদন জগৎকে আরো সমৃদ্ধ করতে, আগামীতে আরো ভালো ভালো কাজ পাবো। কারণ পরিবর্তনই তো আসলে সময়ের মূল কথা, সময় পাল্টে যায় এবং একটি ভালো সময়ের প্রত্যাশা রেখেই আসলে আমরা বেঁচে থাকি। রাইট। একজন প্রযোজক হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে একটু শুনবো। আপনার একটি প্রোডাকশন হাউস রয়েছে, আমি প্রথমে একটি ছবি প্রডিউস করি, সেটা ছিল বিনি সুতার মালা। ওটার হিরোইন ছিল শাবনূর, গ্রাম ভিত্তিক ছবি ছিল। তো ওই ছবিটা প্রথম আমি পার্টনার প্রডিউসার ছিলাম। সেই ছবিটা মোটামুটি বিজনেস করেছে, বাট 35 থেকে যখন ডিজিটাল শুরু হয়ে গেল তখন এটা রিলিজ হয়েছিল। পরবর্তীতে একটি ছবি পার্টনার প্রডিউসার ছিলাম, সেটা হচ্ছে কে আপন কে পর। জানি না এটা ক্লিপ আছে কিনা চ্যানেলের কাছে, আমাদের আর্কাইভে নিশ্চয়ই আছে, তবে এই মুহূর্তে আসলে একটু সময় সাপেক্ষ হতে পারে। তো আমরা আপনার মুখ থেকে আমার নায়িকা ছিল অপু বিশ্বাস, এছাড়া আমাদের শ্রদ্ধেয় আলমগীর সাহেব ছিলেন, ববিতা ম্যাডাম ছিলেন। একটা ফ্যামিলি সেন্টিমেন্টের ছবি ছিল, খুব সুন্দর। যেমন একটা গান ছিল, মানে এই ছবিতে আমার যে চরিত্রটা ছিল, যে হিরো একটা ফিল্মে সে অভিনয় করে, সে ফিল্মের হিরো হয় এবং পরবর্তীতে সে একটা ফিল্ম পার্টি দেয়। সেই পার্টিতে আমি আমাদের ইন্ডাস্ট্রির অনেককেই ইনভাইট করেছিলাম যে এই গানটার মধ্যে থাকার জন্য। আমার প্রায় 60 জন শিল্পী এসেছিল। আমাদের হুমায়ুন ফরিদি সাহেব এসেছিল এবং হুমায়ুন ফরিদি বলেছিল যে অমিত, এটা কিন্তু একটা অ্যালবাম, তোমার এই গানের মধ্যে দেখবা অনেক শিল্পী একসময় থাকবে না। আসলে তাই, এটা আমি গানটা অবশ্যই আমি বিভিন্ন চ্যানেলে দিব, যাতে করে দর্শকরা দেখুক। এটা হয়তো অনেকে ভুলে গেছে, কারণ 11 সালে রিলিজ হয়েছিল। এখানে দিতি ম্যাডাম ছিল, তারপর রাজ্জাক আঙ্কেল ছিল, কবরী ম্যাডাম ছিল, তারকাদের সমাহার। হ্যাঁ, অনেক কিছু, আলিরাজ। নিশ্চয়ই সেই গানটি যখন আপনি দিবেন তখন আমরা এই গানটি আমাদের টেলিভিশনেতে দেখতে পারবো, তারকা কথনও ভবিষ্যতে যখন আপনাকে পাবো, আপনাকে সাথে নিয়েও দেখতে পারবো। আমরা যদি বর্তমান সময়ে ডিজিটাল মিডিয়া নিয়ে একটু কথা বলি, যে ডিজিটাল মাধ্যমে এখন সিনেমা সকলের হাতে হাতে, ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে অনেক নতুন কাজ হচ্ছে। এই নতুন সময়ের কাজগুলো দেখা হয়? কিছু কিছু সময় দেখা হয়। কেমন লাগছে, সেই অনুভূতিটা কি পরিবর্তনের? পরিবর্তন তো আসলে ভালোর দিকেই, কিন্তু হলে ছবি দেখার আনন্দটাই আলাদা। একদম, বড় পর্দার ছবি দেখার একটা আনন্দই আলাদা। তবে একটা সময় আমরা দেখতাম
যে একটা ছবি রিলিজ হইলে বিশাল হলের সামনে লাইন, কি জন্য? টিকেটের জন্য লাইন হইতো, ব্ল্যাক হয়ে যেত, আচ্ছা টিকিট ব্ল্যাক হইতো। এখন কিন্তু এই জিনিসটার নাই, ঠিক না? আর সবচেয়ে বড় কথা যে একটা ছবি যখন রিলিজ হবে সেটা যদি টিকিট ব্ল্যাক না হয়, হাউসফুল না হয়, তাহলে কিন্তু সার্থকতা নাই, ঠিক আছে? আপনি সেই ক্রেজকে এখনো নিজের মাঝে ধারণ আমি করেন। মনে করেন আমি বসে টেলিভিশনে দেখতেছি বা মোবাইলে দেখতেছি, এটা এক অন্যরকম। হয়তো এখান থেকেও প্রোডিউসার ডিরেক্টররা টাকা পাচ্ছে কিন্তু হ্যাঁ নিঃসন্দেহে। পাশাপাশি হলের আপনি একটা যে আমি এটা উদাহরণটা কিভাবে দেই যে দুটোর মধ্যে পার্থক্য যেটা, আপনি বড় পর্দায় যখন ছবিটা দেখবেন তখন মনে হবে আমি ছবি দেখছি, আমি সিনেমা দেখছি, ঠিক আছে? ওটার আনন্দটাই আলাদা, অনুভূতিটাই আলাদা। ছোটবেলায় আমার মনে আছে যখন আমি স্কুলে পড়ি, আপনার টাঙ্গাইলে থাকতাম, তো আমার খালা ফুবু এটা ঢাকায় থাকতো, তো বন্ধের সময় তারা টাঙ্গাইলে যেত। যাওয়ার পরেই দেখতাম যে আম্মার সঙ্গে আব্বার সঙ্গে বা এই কানে কানে যেন কি বলতেছে। আমি বললাম কি এরা কি প্ল্যান করে? তো পরবর্তীতে সন্ধ্যার দিকে দেখলাম যে যারা বাচ্চারা আছে তাদেরকে তাড়াতাড়ি খাওয়ে যাও, তোমরা পড়াশোনা শেষ করে ঘুমাইতে যাও। আমি দেখলাম যে কারণটা কি, এরা কি করবে? পরে আমি জানতে পারলাম যে এরা সিনেমা দেখার ক্রেজ। আসলে যে গল্পে আমরা আছি সেই গল্প শেষ হবে না, সেই গল্পের ধারা চলতেই থাকবে। তবে টেলিভিশন সেট থেকে আমাদের এখন আপাতত বিদায় নিতে হবে। অবশ্যই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন, এবং চ্যানেল আইকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আবারও ডাকার জন্য। এবং আমার প্রিয় দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথাই বলবো যে আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, এবং আপনারা বাংলা ছবি দেখবেন, ভালো মন্দ যাচাই করবেন, এবং হলে গিয়ে বাংলা ছবি দেখবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।